শুরু করে সবকিছু ইকোনমিক প্ল্যানিং এর আওতাভুক্ত। একটি দেশের এডুকেশনাল সিস্টেম, এগ্রিকালচার, ডোমেস্টিক এন্ড ফরেন ট্রেড, ভলিউম অফ ডিফারেন্ট রিসোর্সেস, মানে সবকিছুই কি এই ইকোনমিক প্ল্যানিং এর সাথে ইনক্লুডেড। ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের একটা দেশের ইকোনমিক প্ল্যানিং তৈরি করা হয়। আচ্ছা, এখন আসি নেসেসিটিস অফ ইকোনমিক প্ল্যানিং ইন বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশের অর্থনীতিতে ইকোনমিক প্ল্যানিং এর প্রয়োজনীয়তা। ইকোনমিক ডেভেলপমেন্ট অবভিয়াসলি আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য ইকোনমিক প্ল্যানিং খুবই জরুরি। প্ল্যানিং ছাড়া কোনো কাজে কখনোই প্রোগ্রেস পাওয়া যায় না। বাংলাদেশের তো প্ল্যানিংটা খুবই দুর্বল, এতটাই দুর্বল যা বলার নাই। পৃথিবীর সবচেয়ে বেশি মনে ক্রাইসিসে বলবো বাংলাদেশ। বাংলাদেশের থেকেও আরো কিছু দেশ আছে, বাংলাদেশের থেকেও গরিব এরকম দেশও আছে। গরিব হতে পারে কিন্তু ম্যাম আগে তো মালয়েশিয়া বাংলাদেশের মতো অবস্থা ছিল। জিডিপি কত? জিডিপি কত আছে? আচ্ছা, দেখো আমরা ওটা কথায় না যাই। তো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট অফ অল উই নিড ইকোনমিক প্ল্যানিং ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আমাদের দেশে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পদ, খনিজ সম্পদ লুকানো আছে বা হিডেন আছে, এগুলোকে ডিসকভার করে সেগুলোকে প্রপার ইউটিলাইজেশন করা, এগুলো জন্য ইকোনমিক প্ল্যানিং নেসেসারি। প্রমোট ন্যাশনাল ইনকাম। জাতীয় আয়কে অগ্রসর করার জন্য ইকোনমিক প্ল্যানিং জরুরি। ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। আমাদের জীবন মানকে মানে উচ্চমানে নেওয়ার জন্য ইকোনমিক প্ল্যানিং জরুরি। রিডিউসেস ইনকোয়ালিটি অফ ইনকাম, মানে ইকুয়ালিটি অফ ইনকাম। মাথাপিছু আয় কমানোর জন্য ইকোনমিক প্ল্যানিং জরুরি। রেজেস ফুড প্রোডাকশন। ফুড প্রোডাকশন কি করার জন্য? Establishment of new industries for increasing production. নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপনা কিসের জন্য? ইনক্রিজিং প্রোডাকশন বাড়ানোর জন্য নিত্য নতুন ইন্ডাস্ট্রি স্থাপনার প্রয়োজন। আর এই কারণে কি দরকার? ইকোনমিক প্ল্যান। ইকোনমিক প্ল্যানিং ছাড়া এগুলো আমরা কিছুই করতে পারবো না। প্রত্যেকটা প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্ল্যান থাকা উচিত। আমরা কি প্ল্যান অনুসারে সামনের দিকে এগিয়ে যাই, তাই না? প্ল্যান মানে কি? এইম থাকা উচিত। এইম এইমলেস লাইফে কিন্তু কখনো সাকসেস আসে না। এটা সবসময় আপনারা মনে রাখবেন। একটা টার্গেটকে সামনে রেখে, একটা গোলকে টার্গেট করে তারপর সামনের দিকে এগোতে হয়। আপনাদের টার্গেট কি? রেজাল্ট ভালো করা, তাই না? এই মুহূর্তের টার্গেট কি? রেগুলার ক্লাস করা এবং রেজাল্ট ভালো করা। রেগুলার ক্লাস করলে কি হবে? 10 out of 10 অ্যাটেন্ডেন্স স্কোর 10 out of 10 হবে। Establishment of new industrial expansion of trade, reduction of unemployment. অনেক স্টুডেন্ট সবাই এসেছেন নাকি? সবাই আর কিছু বাকি আছে।
হ্যাঁ 40 40 তাহলে 8টা চ্যাপ্টার একটা করে দিবি তো অনেকগুলো কোশ্চেন হবে যদি 4 3 5 মাস থাকে কোশ্চেন অনেক হবে আচ্ছা টু বি ইম্পর্টেন্ট টাইপস অফ ইকোনমিক প্ল্যান হাউ মেনি টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং বা ইকোনমিক প্ল্যান 3 টাইপস অফ ইকোনমিক প্ল্যান শর্ট টার্ম প্ল্যান মিড টার্ম প্ল্যান লং টার্ম প্ল্যান শর্ট টার্ম প্ল্যান দেখি কি বলেছে শর্ট টার্ম ইকোনমিক প্ল্যান formulate for the purpose of achieving definite economic targets and objectives within 1 year or less period of time. For example, fixation of GDP growth rate at a particular year to achieve. Just memorize করবেন এটা বলেছে যে 1 year প্ল্যান নিয়ে যে করা হয় ইকোনমিক টার্গেট যে ইকোনমিক প্ল্যানিংটা ফর্মুলেট করা হয় 1 ইয়ার বা তার থেকে কম সময় নিয়ে সেটা হচ্ছে শর্ট টার্ম ইকোনমিক প্ল্যান মিড টার্ম যেটা হচ্ছে মিড টার্ম ইকোনমিক প্ল্যান ফর্মুলেট for the purpose of achieving definite economic targets and objectives within 5 years or less than or more period of time. আপনারা কিন্তু একটা মুখস্থ করলে তিনটা লিখতে পারবেন শুধু টাইমগুলো চেঞ্জ হচ্ছে প্রথমটা হচ্ছে 1 ইয়ার বা তার থেকে কম সময় দ্বিতীয়টা হচ্ছে 5 ইয়ার বা তার থেকে বেশি সময় এটা হচ্ছে কি মিড টার্ম 5 ইয়ার or more period of time কত হতে পারে 10 ইয়ার্স এতটুকু 10 ইয়ার তো লং টার্ম মানে 6 7 না আরো বেশি লং টার্ম আরো বেশি লং টার্ম প্ল্যানটা হচ্ছে লং টার্ম ইকোনমিক প্ল্যান ফর্মুলেট ফর দ্য পারপাস অফ অ্যাচিভিং ডেফিনিট ইকোনমিক টার্গেটস এন্ড অবজেক্টিভস উইদিন 10 15 20 25 ইয়ার্স তো মিড টার্ম হচ্ছে আপনার 5 ইয়ার্স or less than 10 years ঠিক আছে সেটা হচ্ছে কি মিড টার্ম আর লং টার্ম হচ্ছে 10 15 20 25 years for example vision 2041 এখন 41 এটা যখন করা হচ্ছে আচ্ছা তো how many types of economic planning 3 types of economic planning short term mid term and long term economic chapter থেকে economic planning চ্যাপ্টারটা বেশি easy আচ্ছা বাংলাদেশ as we want to see আচ্ছা বাংলাদেশে আমরা কি দেখতে চাই বাংলাদেশে আমরা কি দেখতে চাই কিভাবে দেখতে চাই বাংলাদেশকে আপনারা বলেন আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই ইন্ডিয়ার অধীনে কথা এত কষ্ট করে যুদ্ধ করে আমরা ইন্ডিভিজুয়াল রাষ্ট্র পেলাম ইন্ডিয়ার ভিতরে না চালাইতে ইন্ডিয়া আচ্ছা ডেমোক্রেসি এন্ড ইফেক্টিভ পার্লামেন্ট আমরা বাংলাদেশকে প্রথমত দেখতে চাই গণতান্ত্রিক এবং কার্যকর সংসদ বাংলাদেশে থাকবে আমরা এই ব্যাপারটা দেখতে চাই এজন্যই তো সমস্যা না একটা চোরেরও এই গণতান্ত্রিক অধিকার হ্যাঁ ম্যাম একটা চোরের কিছু একটা বলতেই পারে আপনি আমি দেখা যাচ্ছে বুঝতে পারতেছি যে ওটা ঠিক না তার মানে কিন্তু চোরের মতো ইচ্ছে তো করা আছে তার তো চুরি করতে পারলে বেশি ভালো আচ্ছা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক decentralization of power and people's participation political framework আমরা একটা রাজনৈতিক কাঠামো দেখতে চাই decentralization of power বলতে কি বোঝায় ক্ষমতা কেন্দ্রীকরণ
একজনের থাকবে না, এরকম হচ্ছে। মানে একজনের অধীনে থাকবে হ্যাঁ, না। একজনের অধীনে এককেন্দ্রিক হবে না, ঠিক আছে? ক্ষমতা এককেন্দ্রিক হবে না, পিপলস পার্টিসিপেশন থাকতেই হবে। গুড আচ্ছা, এটা তো বলে শিক্ষামন্ত্রী সম্পর্কে কথা বলবো। কি করা দরকার বা কি কি উচিত? মিটিং বেসিক নিডস সম্বন্ধে আমাদের মানে বেশি ফোকাস করা উচিত। পপুলেশন এবং লেবার ফোর্সেস, আমাদের লেবার ফোর্সেস বাড়ানো উচিত। এলিমিনেশন অফ পভার্টি, দারিদ্রতা কমানো উচিত। ফুড নিউট্রিশনের উপর ফোকাস করা উচিত। হেলথ কেয়ারের উপর, এডুকেশনের উপর কথা বলবে না। ইন্ডাস্ট্রি, এনার্জি সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার মানে কি? স্থাপত্য মানে হচ্ছে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচার না না দুর্নীতি না হাউজিং, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্সেস। এটা এমন ইম্পর্টেন্ট না, এটা জাস্ট মনে রাখার জন্য, বোঝার জন্য যে আমাদের কোন কোন বিষয়ে বেশি ফোকাস করা উচিত। আচ্ছা, বাংলাদেশ ইন দ্য গ্লোবাল এরিয়া, বিশ্বায়নের বাংলাদেশের অবস্থান। অ্যাচিভমেন্টস অফ লিবারেশন, achievements of liberation, multi-pronged measures will be taken to uphold the glorious history and the fruits of our national independence and liberation, to energize the new generation with the spirit of liberation, struggle, patriotism, and love for humanity. আমাদের নিউ জেনারেশনকে আমাদের যুদ্ধের যে আত্মত্যাগ এগুলো সম্বন্ধে জানানো উচিত। দেশপ্রেম, আমাদের যুদ্ধের যে আত্মত্যাগ, আমরা যে এত কষ্ট করে একটা দেশকে জয় করেছি, আমাদের এই গৌরবময় সাফল্য সম্বন্ধে নিউ জেনারেশনকে জানানো উচিত। আমাদের যে স্ট্রাগল এই সম্বন্ধে জানানো উচিত। কেন? তাহলে আমাদের মধ্যে, নিউ জেনারেশনের মধ্যে দেশপ্রেম, প্যাট্রিয়টিজম এবং ভালোবাসা এবং মানবিকতা তৈরি হবে। আমার মাঝে মধ্যে বিশ্বাস হয় না যে 1971 সালে সবাই ইচ্ছে করে অবশ্যই যুদ্ধ মানে করেছে। এখনকার মানুষের সে সময় সাধারণ মানুষ থেকে শুরু করে সবার একমাত্র উদ্দেশ্য ছিল দেশ স্বাধীন করা। আমার আপু নিজেও মুক্তিযোদ্ধা ছিল, ফ্রিডম ফাইটার ছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধ বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত? সারা বাংলাদেশকে 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল এবং আর্মিদেরকে প্রত্যেকটা সেক্টরে তাদেরকে ডিভাইডেড করা হয়েছিল। এবং আমার আপু ইনজিওর্ড মুক্তিযোদ্ধা ছিল, তখন ওনার বয়স অনেক কম ছিল, তখন সে কেবল আর্মিতে জয়েন করেছে, ঠিক আছে? ঠিক সেই সময় তার ওইটাকে কি বলে, মাইন্ড বিস্ফোরণ হয়ে তার বাম কানটা ইনজিওর্ড ছিল। সে সারা জীবন বাম কানে শুনতে পারত না, কম শুনতে। যাই হোক, তো মুক্তিযুদ্ধ সম্বন্ধে যদি বলি, যুদ্ধ এমন একটা জিনিস, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মধ্যে একটা চেতনাই ছিল যে দেশ স্বাধীন করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাদের থেকে, এই হানাদার বাহিনী, রাজাকার, এদের থেকে আমাদের দেশকে সেপারেট করতে হবে, আমাদেরকে স্বাধীন হতে হবে। প্রত্যেকের মধ্যে শুধু এতটুকুই ছিল। এখন আমি কি করছি, কেন যুদ্ধ করছি, এটা কিন্তু মানুষের এত চিন্তার বিষয় ছিল না। যুদ্ধ শুধু দেশ স্বাধীন করার জন্য। আমার জানা মতে আর কি, আমার আপু যেটা বলতো যে তাদের উদ্দেশ্যই ছিল আমার দেশ স্বাধীন করতে হবে, এবং সবসময় তারা আতঙ্কে থাকতো যে এই মুহূর্তে হয়তো মারা যেতে পারে বা মারা যাবে, কিন্তু তারপরেও তো দেশটা স্বাধীন হবে।
এই যে দেশকে ভালোবাসা বা স্বাধীনতার যে চিন্তা এখন আমাদের মধ্যে নাই। আমার তো মনে হয় এখন যুদ্ধ লাগে কেউ যুদ্ধই করবে না। আমি নিজেই তো চাই একদম নাম জোরে বলে আমি কিন্তু রিজার্ভশন না, আমি এনসিসিতে ছিলাম, আমি রিজার্ভশন। আপনার মতো অনেকে ওই সময়ও ছিল বাংলাদেশে, আপনার মতো অনেকে ছিল তারা বিদেশ পালিয়ে গিয়েছিল। রাজাকার তো